কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। আরও একজন বিএলওর আত্মহত্যা এবং তাকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পোস্ট করলেন। সেখানে তিনি সরাসরি অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের দিকে। তার বক্তব্য, অপরিকল্পিত যে এসআইআর অভিযান চলছে তার জেরেই মানসিক চাপে পড়ে বিএলও আত্মহত্যা করেছেন এবং এই বিষয়টি সম্পর্কে তার অভিমত, যেটা ৩ বছর ধরে যে কাজটা করা যেতে পারত সেটা ২ মাসে করার এই যে লক্ষ্যমাত্রা স্থির করা, তাতেই চাপ পড়ছে বিএলওদের ওপর। এবং শুধুমাত্র আমাদের রাজ্যে নয়, আমরা দেখতে পাচ্ছি অন্যান্য রাজ্যেও একই রকমভাবে বেশ কয়েকজন বিএলওর মৃত্যু হয়েছে এবং সেক্ষেত্রেও একই রকমভাবে তাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ এসেছে বিপুল কাজের প্রেশারের ওপর। এবং সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে, তাহলে এই যে এসআইআর অভিযান, যেটা নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলে তৃণমূল কংগ্রেস অন্তত বলছে যে এটা তাদের রাজনৈতিক প্রভুদের অঙ্গুলি হেলনেই এই কাজ করছে নির্বাচন কমিশন, তা কি? এবার কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি ইতিমধ্যেই এই ঘটনার রিপোর্ট চেয়েছেন জেলা প্রশাসনের কাছ থেকে। সেই রিপোর্ট চলে যাবে জাতীয় নির্বাচন কমিশনের কাছে। কি পদক্ষেপ করতে পারে নির্বাচন কমিশন? এবং তার পাশাপাশি আরেকটি জায়গা, যে এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কি তাহলে কোনো রকমভাবে ফের সুপ্রিম কোর্টে, যদিও এর যাবতীয় নালিশ বা এর শুনানি চলেছে সুপ্রিম কোর্টে বা আইনিভাবে, তৃণমূল কংগ্রেস কি এটা নিয়ে আর কোনো মুভ করবে? ভারতীয় জনতা পার্টি তারা বারংবারই বলছে, এই যে বলা হচ্ছে এসআইআর এর সঙ্গে আত্মহত্যাকে লিঙ্ক করে দেওয়া হচ্ছে, এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই বিষয়গুলি নিয়ে আজকে চর্চা করব বাংলা বলছের মঞ্চে। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর প্রদীপ্ত মুখোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। প্রদীপ্ত। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শতরূপা, এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী। আপনাদের সকলকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী শামীম আহমেদ, আপনাকেও কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। যে বিষয়টি আমরা চর্চা করছি তার একেবারে শুরুতেই যে ঘটনাকে কেন্দ্র করে আজকের এই আলোচনার অবতারণা, তা ওই বিএলওর আত্মহত্যা, আর তা নিয়েই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে রাজনৈতিক প্রভুদের খুশি করতে বিএলওদের ওপর অমানসিক চাপ দিচ্ছে নির্বাচন কমিশন, আর তা সহ্য করতে না পেরেই অকালে ঝরে যাচ্ছে কিছু অমূল্য প্রাণ। এসআইআর এর কারণে ২৮ জনের মৃত্যু হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। কমিশন যাতে এই কাজ বন্ধ করে তার জন্য আর্জি জানিয়েছেন তিনি। মমতার প্রতিক্রিয়া আসার পরেই জলপাইগুড়ির জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন। তবে এটা টিএমসির এসআইআর ব্যামো বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফের প্রশ্নের মুখে এসআইআর, ফের আত্মহত্যা এক বিএলওর। এবারের ঘটনা জলপাইগুড়ির মাল বাজারে। মৃত্যুর খবর আসার পরই সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, আমি গভীরভাবে শোকাহত, মর্মাহত। আজ আবার জলপাইগুড়ির মালে এক বিএলও অফিসারকে হারালাম। নাম শান্তিমণি এক্কা, আদিবাসী মহিলা, অঙ্গনওয়াড়ি কর্মী। এসআইআর কাজের অত্যাধিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন তিনি। এসআইআর এর শুরু থেকে এর মধ্যেই রাজ্যে ২৮ জন প্রাণ হারিয়েছেন। তার মধ্যে বেশ কিছুজন ভয়ে আর অনিশ্চয়তায়, বাকিরা কাজের অত্যধিক চাপে। নির্বাচন কমিশন অপরিকল্পিতভাবে অবিরাম কাজের চাপ দেওয়ায় এ ধরনের অমূল্য প্রাণ হারিয়ে গেল। আগে যে কাজটা ৩ বছর লাগতো, এখন তা ২ মাস করতে জোর দেওয়া হচ্ছে, আর তা করা হচ্ছে রাজনৈতিক প্রভুদের খুশি করতে। বিএলওদের ওপর অমানবিক চাপ দেওয়া হচ্ছে। ভারতের নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব যাতে তারা বিষয়টি বিবেক দিয়ে দেখে এবং আর কারোর মৃত্যুর আগে অপরিকল্পিত এই এসআইআর এর কাজ বন্ধ করে দেয়। মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ার পর জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। তবে ওই মহিলার পরিবারের দাবি, অত্যধিক চাপের ফলেই এই পরিণতি। जॉब का बहुत ज़्यादा प्रेशर था, हेडेक। आईसीडीएस का तो प्रेशर था ही था, उसके बाद बीएलओ का भी था। तो किस किस्म का बीएलओ का, किस किस्म का प्रेशर, थोड़ा सा बताइएगा। कोई फॉर्म बहुत ज़्यादा था, करने के लिए अकेले पड़ जा रहे थे। बेंगोली में फॉर्म था तो हम लोग भी कोई हेल्प नहीं कर सकते थे। তবে মমতার অভিযোগকে উড়িয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা কটাক্ষ করে তার মন্তব্য, এসআইআর ব্যামোয় ভুগছে তৃণমূল, তাদের সব অভিযোগই মিথ্যে, সাজানো। 12টা স্টেটে আর ইউনিয়ন টেরিটরিতে হচ্ছে, কোথাও কেউ আত্মহত্যা করছে না। ওনাদের এখানেই আত্মহত্যার এক ব্যামো চেপে বসেছে। এটা তৃণমূলের একটা নতুন রোগ হয়েছে, এসআইআর আতঙ্ক আর আত্মহত্যা রোগ। কোনো বড় ডাক্তারবাবুদের কাছে যান,
গিয়ে পরামর্শ করুন এর কি ওষুধ পাওয়া যায়, আমাদের জানা নেই। সম্পূর্ণ মিথ্যা, এর কোনো সত্যতা নেই। বরঞ্চ পশ্চিমবঙ্গে এই 15 বছরে চাকরি না পেয়ে যারা মারা গেছেন তার জন্য মমতা ব্যানার্জি দায়ী। চা বাগানের শ্রমিকরা যারা মারা গেছেন অনাহারে অপুষ্টিতে, তার জন্য মমতা ব্যানার্জি দায়ী। এসআইআর নিয়ে রাজনৈতিক চাপানো তো চলছেই, তবে এর মধ্যেই আত্মহত্যার অভিযোগ আসছে ভিন রাজ্য থেকেও। মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক আত্মহত্যা করেছেন বেঙ্গালুরুতে। বাংলাদেশে পাঠানো হতে পারে এই আতঙ্কে তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের দাবি। এদিকে বিজেপি শাসিত রাজ্য রাজস্থানের জয়পুরেও এসআইআর আতঙ্ক। সেখানে এক বিএলও ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের দাবি নির্দিষ্ট সময়ে কাজ না করতে পারলে সাসপেন্ড হওয়ার আতঙ্ক ভুগছিলেন তিনি। সুইসাইড নোটেও তার প্রমাণ পাওয়া গেছে। কেরলের কন্নুরে এক বিএলও বাড়ির মধ্যেই গলায় দড়ি দিয়েছেন। পরিবারের দাবি কাজের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন তিনি। যদিও জেলা প্রশাসন বলছে এসআইআর এর মাত্র 22% কাজ বাকি ছিল তার জন্য কোনো চাপও দেওয়া হয়নি। তবে প্রশাসন বা কমিশন যে দাবি করুন, 2 মাসের মধ্যে এসআইআর এর কাজ শেষ করার জন্য মানসিক চাপ যে একটা আসছেই তা অস্বীকার করছেন না বেশিরভাগ সরকারি আধিকারিক। তাই বিতর্ককে আড়াল করাও সহজ হচ্ছে না কমিশনের পক্ষে। কলকাতা টিভি। আমি একদম প্রথমে আসবো রাজ্য বিজেপির মুখপাত্র শতরূপার কাছে। আমরা শুনলাম বিরোধী দলনেতার বক্তব্য, এসআইআর ব্যামো, সেটা আপনারা অবশ্যই রাজনৈতিক বিরোধিতার জায়গা থেকে বলতেই পারেন, কিন্তু আমি যেটা আপনার কাছে জানাতে চাই যে আমরা কথা বলেছিলাম, আমাদের প্রতিনিধি কথা বললেন, যিনি আজকে মারা গিয়েছেন যে বিএলও জলপাইগুড়ির মালের, তার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে তারা কেউ হিন্দি ভাষী নন, মানে তারা কেউ সবাই হিন্দি ভাষী, তারা বাংলা জানেন না, কিন্তু বাংলায় তো এই কাজটা করতে হচ্ছে। এবং যেটা মানে হিসেব আমি দেখতে পাচ্ছিলাম যে একটি বুথে তো 1000 থেকে 1200 জন ভোটার, ফলে তাদের সঙ্গে গিয়ে বিএলওকে তো ওই কাজটা বুঝে নিতে হয়। ম্যাক্সিমাম লোকই বাংলায় লিখছেন, যারা বাংলায় লিখতে পারেন, এবং প্রান্তিক মানুষ তারা যদি বাংলায় লেখেন, একজন হিন্দিতে যিনি হিন্দি ভাষী তার পক্ষে বাংলাটা জানা সম্ভব না, আমরা সবসময় এক্সপেক্ট করতে পারি না, তাহলে তাদের পক্ষে তো একটা ইমেন্স প্রেশার হয়ে যাবে। অস্বীকার করেন না অঙ্কুর, তুমি যে এত ডিটেলে যে প্রশ্নটা করলে সেটা অ্যাকচুয়ালি ইলেকশন কমিশনকে করা উচিত ছিল, কারণ ইলেকশন কমিশনের প্রসিডিউরালগুলো তো আমি বলতে পারবো না যে কোন বিএলওকে কোন জায়গায় দেওয়া হচ্ছে, সেটা আমি বলতে পারবো না। তবে আমি এটা বলতে পারি স্পেসিফিক্যালি এই কেসের জন্য যে প্রত্যেকটা বিএলওর সঙ্গে যেহেতু অভিষেক ব্যানার্জির ইনস্ট্রাকশন অনুযায়ী একেবারে ম্যানমার্কিং করা হচ্ছে ফুটবল ম্যাচের মতো, নিশ্চয়ই বাঙালি শিক্ষিত তৃণমূলের কেউ একজন ছিল, বিজেপির তো ছিলই নিশ্চয়ই, তো বাংলায় হেল্প করাও যেতে পারতো। কিন্তু আমি এই প্রসিজারাল উত্তরটা আমার অ্যাকচুয়ালি দেওয়ারই কথা নয়, এটা ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করলে বেটার। ইলেকশন কমিশনারকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি যতদূর প্রেস কনফারেন্সে দেখছি উনি বলেছেন আমি জেনে বলছি। আমাদের কাছে ইন বিটুইন একটা ইনফরমেশন আছে, সেটা আমাদের কাছে ভেরিফাই, এবার আমার মনে হয় মিডিয়াও যদি ভেরিফাই করেন, আমার কাছে যেটা আছে যে শান্তিমণি এক্কা, যার কথা বলা হচ্ছে 50 বছরের, রেসিডেন্ট অফ বুথ নাম্বার 101, রাঙামাটি গ্রাম পঞ্চায়েত, মন্ডল 3, মাল বিধানসভা। তো মানে এত দূর অবধি ঠিক আছে। যে যিনি সুইসাইড করেছেন বলে বলছেন, সুইসাইডটা অ্যাকচুয়ালি ইনি ওনার যে ছেলের ইন্টারভিউ তোমরা দেখালে, তার নাকি ভীষণ আর্থিক কষ্ট, উনি মেনে নিতে পারছিলেন না বলে সুইসাইড। এখন দেখো, সুইসাইড যে কোনো মৃত্যু যে কোনো কারণে ডেফিনেটলি মর্মান্তিক, সবার জন্য সমবেদনা, কিন্তু আমরা এমনই একটা রাজ্যে বাস করি অঙ্কুর, যেখানে কোভিডে মৃত্যু হয় না, ডেঙ্গিতে মৃত্যু হয় না, কোনো রকম হসপিটাল ল্যাক অফ ফ্যাসিলিটিসে মৃত্যু হয় না, হয় কিসে? কোমরবিডিটি। তাহলে কি এটাও আমি ধরে নেব যে এসআইআর এর সঙ্গে কোমরবিডিটিটা অ্যাড করা উচিত? আমি আসবো ডক্টর প্রদীপ মুখোপাধ্যায়ের কাছে। বিজেপির পক্ষ থেকে খুব সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে যে এটাও সেই অজানা জ্বরের মতো ব্যাপার কিনা। আমার প্রশ্ন যে আজকেই মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে লিখেছেন যে অন্তত 28 জনের মৃত্যু হয়ে গিয়েছে এই কারণে, এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত সেই পরিবারগুলির পক্ষ থেকে বা দল হিসেবে তৃণমূল কংগ্রেস যেহেতু প্রথম থেকে এর হয়ে সওয়াল করছে, কোনো এফআইআর দায়ের করা হয়েছে কি, সেই সংক্রান্ত কোনো তদন্ত চলছে? দেখো, ইলেকশন কমিশনের রুল বুক যারা পড়েছে সেক্ষেত্রে তারা জানে যে এফআইআর করার ক্ষেত্রে কি কি সমস্যাগুলো আছে, কোন কোন জায়গায় সমস্যা আছে, সে নিয়ে আমি বিতর্কে যাব না, সেটাও এসআইআর এর ব্যাপারে ওই কমিশনই উত্তর দেবে। আমি যেটা বলতে পারি যে তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল এবং সমাজের সঙ্গে মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেস থাকে, তাই কোনো মৃত্যুকে এই ধরনের ব্যঙ্গ করে একটা রাজনৈতিক দলের পার্সপেক্টিভে তাকে ব্যামো বলে দাগিয়ে দেওয়া বা বারংবার এই কথা বলা যে কোথাও গাছ থেকে পড়তেও এখন মানুষ ভয় পাচ্ছে ধরা পড়বে,
এই বক্তব্য আমার মনে হয় কিন্তু ওই পরিবারের কাছে গিয়ে দেওয়া উচিত, যে পরিবারের লোকেরা তাদের স্বজনকে হারাবে। যেমন আমরা দেখেছি যে মাননীয় যিনি কথা বলছেন আমাদের এলওপি, তিনি যেমন বলছিলেন, তিনি নিশ্চয়ই তোমরা দেখেছো যে যখন আমাদের একজন জওয়ান মারা গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি কি সুন্দরভাবে তার মানে তার বক্তব্য দিল, হিন্দু বলে মারা গেল বা এরকম জাতীয় আরো বুঝতে পেরেছি। আমাদের বক্তব্য খুব পরিষ্কার। আমি আসছি প্রদীপ্ত, আমরা শুনবো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বক্তব্যটা রাখা হচ্ছে, তাদেরও একই বক্তব্য, বিজেপির মতো এই প্রশ্নের জবাব দেবে নির্বাচন কমিশন। কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস, যে এক্ষেত্রে আইনি কি কি সমস্যা আছে এফআইআর করার ক্ষেত্রে বা এগুলোর ক্ষেত্রে, এই যে মানুষের যে সমস্যাটা, সেটা তো নিশ্চয়ই বিধান থাকা উচিত। আসবো আইনজীবী শামীম আহমেদের কাছে। এক্ষেত্রে এফআইআর করার ক্ষেত্রে কি সমস্যা বা আইনি কি কি বিধান, মানে বিধানে কি বলা হচ্ছে এই বিষয়ে? দেখুন, প্রতিটি নির্বাচনের আগে আমরা যারা ভোটার্স, আমরা সকলেই জানি যে প্রতিটি নির্বাচনের আগে আইন মেনেই এই ইলেকট্রাল রোলের পরিবর্তন সংশোধনগুলো হয়, এবং এইবার নির্বাচনের আগেও সেই একই কাজ করা হবে, এ নিয়ে কারোর কোনো দ্বন্দ্ব থাকার কথা নয়। কিন্তু অকারণেই বা কতগুলো শব্দবন্ধ যেহেতু ব্যবহার করা হয়েছে এসআইআর এর নোটিফিকেশনে, সেগুলোকে সামনে রেখে একটা আতঙ্ক তৈরির চেষ্টা করা হচ্ছে এবং একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে যদি এই ভোটার লিস্টে আপনার নাম না থাকে তাহলে আপনি দেশ ছাড়া হবেন, আপনার নাগরিকত্ব সিদ্ধান্ত ডিসাইড করা হয়ে যাবে এই ভোটার লিস্টের মাধ্যমে। এই যে আতঙ্ক ছড়ানো হয়েছে সেটা সারা গ্রাম বাংলায় ছড়িয়েছে। আমরা যারা রেসপন্সিবল নাগরিক, আমরা প্রতিদিন এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছি যে আপনারা আতঙ্কিত হবেন না, আতঙ্কের কোনো জায়গা নেই। এই ভোটার লিস্টে আপনার নাম না থাকলেও আপনার এই দেশে থাকাটা কেউ আটকাতে পারবে না, কারণ নির্বাচনের পরেও এই এসআইআর এর নোটিফিকেশনের মধ্যেই লেখা আছে যে এই ভোটার লিস্ট তৈরি হয়ে যাওয়ার পরেও আপনি আবার ফর্ম 6 জমা দিতে পারবেন, সেখানে আপনার নাম আবার পরের লিস্টে ইনক্লুডেড হতে পারে। কিন্তু তারপরেও এই আতঙ্কের পরিবেশ কয়েকটি রাজনৈতিক দল মিলে তৈরি করার চেষ্টা করছে এবং একই সঙ্গে নির্বাচন কমিশনও এটাকে প্রশ্রয় দিচ্ছে। কোনো জায়গা আছে কি? দেখুন, এসআইআর কি কারণে মৃত্যু হয়েছে সেটা তো তদন্ত সাপেক্ষে নিশ্চয়ই নির্ধারণ করতে হবে, কিন্তু এসআইআর করতে গিয়ে বিএলওদের উপরে যে অতিরিক্ত কাজের চাপ আসছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষ জুড়ে যারা অপেক্ষাকৃত কম শক্তিশালী তাদের উপরই নিপীড়ন হয়, ফলে এক্ষেত্রে বিএলওর উপরে সেই নিপীড়ন হবে, এটাই স্বাভাবিক। যেমনভাবে চাষির মৃত্যু হয়, যেমনভাবে চাকরিহারা শিক্ষকের মৃত্যু হয়, তেমনভাবে এখানেও অপেক্ষাকৃত দুর্বল বিএলও তাদের উপরে চাপ পড়ছে। তার প্রেক্ষিতে কিছু ঘটনা ঘটতে পারে, তদন্ত সাপেক্ষে তা নিশ্চয়ই বিচার করতে হবে। কিন্তু আমি যে কথা বলার চেষ্টা করছি যে আসলে একটা ঘোলা জল তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যেখানে নির্বাচন কমিশন একেবারে অনুঘটকের ভূমিকা পালন করছে প্রত্যক্ষভাবে, যাতে এই সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়, যে আতঙ্ক, যে ডিভিশন তৈরি করার চেষ্টা এর আগে ধর্ম দিয়ে করার চেষ্টা করা হয়ে থাকে সারা বছর ধরে। এবং এখানে শাসক দল, পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রের শাসক দল দুজনই সমানভাবে, অর্থাৎ আপনি বলছেন এই আত্মহত্যা নির্বাচন কমিশনের এসআইআর কাজের জন্য নয়, আপনার বক্তব্য তার মানে নির্বাচন কমিশনের চাপে এই আত্মহত্যা নয়, তাই তো? আমি বলছি যে সাধারণভাবে যারা অপেক্ষাকৃত কম শক্তিশালী তাদের উপরেই নিপীড়ন হয়। এখানে বিএলওরা যে ধরনের কাজের চাপ দেয়া হয়েছে সেটা নিপীড়নের শামিল, কিন্তু কি কারণে মৃত্যু হয়েছে তা নিশ্চয়ই তদন্ত করে বার করতে হবে। এবং যদি বক্তব্য শুনেছি, আশা করি কারণে মৃত্যু হয় তাহলে প্রদেশ কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরীর কাছে। চন্দন দা, আপনারা কি মনে করেন এই যে মৃত্যুর ঘটনা ঘটছে, আজকে মুখ্যমন্ত্রী বলেছেন 28 জনের মৃত্যু হয়েছে, এখনো পর্যন্ত এফআইআর হয়েছে বলে আমি জানি না, এটা হয়তো আমার সীমাবদ্ধতা। আমি আপনার কাছে জানতে চাইছি যে এক্ষেত্রে কংগ্রেসের কি অবস্থান, আপনারা কি মনে করেন যে কথা মুখ্যমন্ত্রী বলছেন 28 জনের মৃত্যু হয়েছে এই কারণে, সেটা কি আপনারা বিশ্বাস করেন না করেন না? আমি তোমাকে এই উত্তর দেওয়ার ঠিক পাশাপাশি আমার মনে হয় উত্তরটা তুমি পাবে। নভেম্বরের 4 তারিখ যেদিন এখানে ইম্পোজ করা হয় এসআইআর, তুমি জানো, ঠিক সেই দিন আমরা নির্বাচন কমিশনার
পশ্চিমবাংলার নির্বাচন কমিশনারের সাথে তার অফিসে দেখা করি, 16 দফা দাবি তার সামনে পেশ করি এবং প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করি। আজকে যে কুফলগুলো আমরা দেখছি, অর্থাৎ এসআইআর ইমপ্লিমেন্টেশনের যেসব সাইড এফেক্টসগুলো দেখছি, আমাদের প্রত্যেকটি এই 16 দফার মধ্যে মেনশন ছিল। এবং সম্ভবত তোমরা জানো যে একটি পর্যায়ে আমাদের উত্তপ্ত বাক্যালাপ হয় এবং সেক্ষেত্রে তারা ইভেন এটা কমপ্লেন করে, আমরাও কমপ্লেন করি। আলটিমেটলি এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা, একেবারে 4 তারিখ অর্থাৎ কেউ বলতে পারবে না যে আপনারা অনেক পরে আমাদের বললেন, আমরা রিসার্জেন্স করতে পারিনি, আমরা অল্টার করতে পারিনি। নো, আমরা 16 দফা দাবি সামনে রেখেছি। ইন্টারেস্টিং ফ্যাক্ট, শোনো অঙ্কুর, একটি দফাও মানা হয়নি। একটা রেসপন্সিবল রাজনৈতিক দল যারা দেশের বিরোধী দল, তারা যে সাজেশন করছেন একটি রাজ্য পর্যায়ে দাঁড়িয়েও, যেখানে রাজ্যে এটা ঘটছে এসআইআর, সেখানে এইভাবে তার ট্রিটমেন্টটার বিরুদ্ধেও আমরা কথা বলেছি এবং তার প্রকাশ্যে আমাদের বিবৃতি আছে। আমি তোমাকে আরেকটি কথা পাশাপাশি বলি, এফআইআর করা হবে কিনা, রাজ্য সরকারের কর্মচারী কেন্দ্রীয় সরকারের অধীনে এই মুহূর্তে কাজ করা এসআইআর কোথায় কন্ট্রাডিক্ট করছে এবং কোথায় পলিটিক্যাল একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তার জন্য তার মাসুল ডেফিনেট একটা প্রেশার তৈরি হচ্ছে, অর্থাৎ প্রেশার ট্যাকটিক তৈরি হচ্ছে। আমি তোমাকে সেটা বলি, আমি দেখো আমার মনে করাটা ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে কি আইন বলছি। প্রশ্নটা হচ্ছে, আমি তোমাকে কেন বললাম কম্বাইনিং ফোর্স, অর্থাৎ এখানে রাজ্য সরকারের যেসব কর্মচারীদের বিএলও করা হয়েছে এবং তার সাথে তারা গাইডলাইন মানছেন কেন্দ্রীয় সরকারের, এবং সেক্ষেত্রে রাজ্য সরকারের সরাসরি ভূমিকাটা এসআইআর এর বিরুদ্ধে। আমরা কিন্তু পরিষ্কার একটা কথা বলি, এসআইআর এর বিরুদ্ধে আমরা নই। তা পদ্ধতি, যে পদ্ধতি যার জন্য 16 দফা দাবির কথা বললাম এবং যে সংক্ষিপ্ত সময়, আমি সবার আগে যেটা এমফাসাইজ করেছিলাম সেটা হচ্ছে, আমি শেষ করি। ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে, আমরা বারবার যেটা বলেছি, আপনারা প্যারিটি করছেন, আপনারা কম্পেয়ার করছেন 2002, কিন্তু 2002 থেকে 2004 হিসেব করুন। আমরা এই কথাটা সরাসরি বলেছি। এবং আপনারা হিসেব করুন নভেম্বরের 4 তারিখ থেকে ডিসেম্বরের 4 তারিখ একটা মাস, আপনারা কাদের ওপর প্রেশার, ইজ দ্য ট্যাকটিক কেন করছেন, কিভাবে করছেন, দেখা যায়। এই বিষয়ে আমরা শুনলাম প্রদেশ কংগ্রেসের বক্তব্য। সিপিএম এর পক্ষ থেকে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তিনি কি বলছেন আমরা একবার শোনাবো দর্শকদের। এর দায় নিতে হবে যারা এই কাজটা নিয়েছেন, দায়িত্ব ইলেকশন কমিশনের দায়িত্ব নিতে হবে এবং এরকম মৃত্যুর যাতে কেউ না পড়ে তার জন্য রাজনৈতিক দলগুলোকে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। কারণ প্রতিদিন সিও তাদেরকে নিয়ে, ইসিআই তাদেরকে নিয়ে ছিনিমিনি খেলছে, আর প্রতিদিন এলাকায় পাড়ায় তারা টানা হেঁচড়ার মধ্যে পড়ছে। এটা মানসিক চাপ, মানসিক যন্ত্রণা সবাই সহ্য করতে পারছেন না। আপনারা শুনলেন সিপিএম এর বক্তব্য। আসবো ভারতীয় জনতা পার্টির কাছে, যেটা শতরূপা আমি আপনার কাছে জানতে চাইবো। একদিকে হচ্ছে গিয়ে যে একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যেই কাজটা শেষ করতে হবে এবং সংখ্যাটা এখনো পর্যন্ত আজকে সন্ধে 6টা পর্যন্ত যে সংখ্যা আমরা পাচ্ছি, রাজ্যের টোটাল ভোটার 7,66,00,000। এখনো পর্যন্ত ফর্ম বিলি হয়েছে 7,64,00,000, অর্থাৎ প্রায় 99% ক্ষেত্রেই ফর্ম বিলি সম্পন্ন হয়েছে। এবং এই যে ইনিউমারেশন ফর্ম, সেটা ডিজিটাইজড করা হয়েছে এখনো পর্যন্ত 19% মতো। তার জন্য অবশ্য সময় আছে, ডিজিটালাইজ করা যাবে, সেই সময়টা রয়েছে। কিন্তু এই ফর্মটা বিলি অধিকাংশই 99% ফর্ম বিলি করা হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে যে বিষয়টা আসছে, একদিকে যেমন ভাষার একটা সমস্যা আমরা একদম শুরুতেই আলোচনা করলাম। বিজেপির কাছে আমার প্রশ্ন, এই যে একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে এতগুলো কাজ করা, লোকের বাড়িতে বাড়তিনেক করে যেতে বলে দিয়েছে নির্বাচন কমিশন, আপনার কি মনে হয় না সেটা খুব কম সময়ের মধ্যেই গোটা কাজটা করা হচ্ছে, যে অভিযোগটা করছেন মুখ্যমন্ত্রী? অঙ্কুর, শুধু মুখ্যমন্ত্রী নয়, একটা সময় ছিল তোমাদের চ্যানেল ইনক্লুডেড, অনেকেই বলতে শুরু করেছিল যে 3 বছর ধরে, 2 বছর ধরে নাকি হয়েছিল। কিন্তু লাস্ট এসআইআর এবং তার অনেকগুলো এর আগেও যেগুলো হয়েছে, সেই কিন্তু স্টিপুলেটেড টাইম 2 মাস। তার কারণ হচ্ছে, তুমি যখন এসআইআর ফর্ম পেয়েছো, তুমি দেখবে যে তোমার ছবি এবং তোমার ডিটেলস অলরেডি আছে। তার মানে তোমার নাম, আমাদের মধ্যে অনেকেরই নাম, অধিকাংশ নাম অলরেডি ম্যাপড। মানে কেউ এটা ডেলিবারেটলি তোমাকে আমাকে বাদ দেবার জন্য এটা করছে না, এটা একটা সিস্টেমে চলছে, এই সিস্টেমেই চলবে।
আমি শুধু একটা জিনিস বলি, 12টা রাজ্যে এই মুহূর্তে হচ্ছে। তোমরা যদিও দেখেছো, আমি একমাত্র তোমাদের চ্যানেলেই দেখলাম যে কজন নাকি 2জন নাকি সুইসাইড করেছে। সুইসাইড একটা মানুষ সেই সময় বলাই হয় যে টেম্পোরারি ইনস্যানিটি, এবং অনেকগুলো ফ্যাক্টর একসঙ্গে কাজ করে। আমি কোথাও জাস্টিফাই করছি এখন কোন ফ্যাক্টরটা এসআইআর না কোন ফ্যাক্টরটা কোমরবিডিটি বা অন্য কিছু, সেটা সত্যি সত্যি বলা খুব ডিফিকাল্ট, যে তাকে প্ল্যানচেট করে রাখতে হবে, জিজ্ঞেস করতে হবে কী হয়েছিল। কিন্তু এর মধ্যে যেটা আমরা বারবার দেখছি, তুমি যদি এই যে প্রেশার ভীষণ এটা কেন হবে একটা বুথে? আমিও একজন বুথ লেভেল এজেন্ট, আমি আপনার বক্তব্য শুনবো, আপনার কাছেই আসছি। শতরূপা বিজেপি মুখপাত্র যে কথা বললেন যে সুইসাইড যেটা হচ্ছে সেটা প্ল্যানচেট করে ডাকতে হবে। এই মুহূর্তে বিজেপি শাসিত রাজ্য রাজস্থানের যিনি মারা গিয়েছেন মুকেশ জঙ্গিদ, তার বিষয়ে বিজেপি শাসিত রাজ্যের বিজেপির পুলিশ তারা বিনোদ কুমার ভিন্দায়াকা থানার যিনি ইনচার্জ, তিনি বলছেন যে ব্যক্তি মারা গিয়েছেন মুকেশ জঙ্গিদ, তিনি ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছেন, সেখানেই তিনি সুইসাইড করেছেন। তার দেহ থেকে একটা সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে, পুলিশ বলছে মিডিয়াকে। সেখানে লেখা রয়েছে যে সুপারভাইজারের কাছ থেকে তিনি প্রচণ্ড কাজের সম্মুখীন হচ্ছেন, এসআইআর প্রক্রিয়ার লক্ষ্য পূরণ করতে বলা হয়েছিল, অন্যথায় তাকে সাসপেন্ড করা হবে। এবং তিনি নোটে লিখেছেন যে তিনি গত কয়েকদিন ধরে রাতে ঘুমোতে পারছিলেন না। এটা কেরল, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এমন কোন রাজ্যের পুলিশ বলেনি। এবার আপনার বক্তব্যটা শুনবো। না আমি কোথাও অস্বীকার করছি না, আমি তো বললাম যে আমাদের শাসিত রাজ্যের যে কোনো একটা মানুষ তার প্রেশার ফিল করবে না সেটা তো আমি গ্যারান্টি দিতে পারি না। এটা হতেই পারে, যে কোনো জায়গায় হয়েছে, আমি কিসের জন্য হয়েছে আমি সত্যিই জানি না। কিন্তু 28 জন লোক মারা গেলে হঠাৎ এসআইআরের জন্য বিএলও প্রেশার দিতে পারছে না, এটা আমি কেন হচ্ছে না আমি সেটা তোমায় লজিক্যালি বুঝিয়ে বলছি। আজকে আমি যেহেতু বিএলের কাজ করেছি, আমি জানি বুথ লেভেলের কাজ, একটা বুথে ম্যাক্সিমাম 1500 ভোটার, এদিক ওদিক হতে পারে, তুমি 1200 বললে, তো একটা মাস দেওয়া হচ্ছে। এবং অধিকাংশ যে সবটা 1500টা আলাদা বাড়ি তা কিন্তু নয়, অনেকে বিল্ডিংয়ে থাকে, অনেকে বস্তিতে থাকে, হয়তো একটা বড় বাড়িতে 10 জন থাকে, এরমভাবে কাজটা করতে হচ্ছে। তো সেইখানে একটা মাস দেওয়া হওয়া মানে, আমি যদি মনে করি যে একটা মানুষ 26টা দিন, আমরা যারা অফিস করি, যারা কাজ করি, তারাও কিন্তু 26 দিন, এতটা প্রেসার, আমি তো সেটাই প্রশ্ন আমার কাছে, প্রশ্ন ভারতীয় জনতা পার্টি আর তৃণমূল কংগ্রেসের কাছে এই যে প্রশ্ন তোলা হচ্ছে যে প্রেসারটাই আদতে নেই, 26 দিনে 15টা ফর্ম চেক করতে পারছে না, কাছে পৌঁছতে পারবে না। এই প্রশ্ন শুনুন, আমি উত্তর শুনবো। না, আমার মনে হয় এই প্রশ্নগুলো যখন বিএলওদের সভা হচ্ছে ডিএম অফিসে, এবং সেখানে যারা কাতর আর্জি জানাচ্ছেন যে আমার চাকরি দরকার নেই, তাদের সামনে গিয়ে যদি আমরা করতে পারি আমাদের বোধহয় ভালো হয়। আমরা তো একটা কাজ সুষ্ঠুভাবে করতে চাইছি, আমরা দেশের সঙ্গে, পিপলের সঙ্গে সিটিজেনের যে পার্থক্য করতে চাইছি। আমাদের সংবিধান তো উই দ্য পিপল থেকে শুরু হয়, আর এখন আমরা সিটিজেন সেন্ট্রিক জায়গায় পৌঁছে যাচ্ছি, কারণ দাস পেগ জরাথ্রুষ্ট চলে এসছে, মানে সর্বাধিনায়ক একজন চলে এসছেন যিনি জাতির জন্য সব থেকে বড় রক্ষাকারী, আর কেউ নন পৃথিবী ভারতে। তো সেরকম একটা ভাবনায় যখন আমরা বলছি 52 জন বিহারে জেলে আছে, এটা আমরা আমি বলছি আমাদের সরকারের যিনি বিরোধী দলনেতা তিনি বলছেন 52 জন বিহারে জেলে আছে, যদি কোনো কিছু করো তোমাকে জেলে ভরে দেবো। আবার বিজেপির উচ্চপদস্থ নেতারা বলছেন যে আমরা ডিএম এর সঙ্গে লিয়াজও করছি, ডিএম কিন্তু ডাইরেক্ট অ্যান্সারেবল টু পিএম। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকটা খবর রাখছি, যদি কেউ কর্তব্যে গাফিলতি করো তার কিন্তু অবস্থা খারাপ হবে। তোমার কিছুদিন আগে মনে থাকবে যে একজন নতুন আইএএস অফিসার ডিএম হিসেবে জয়েন করেছেন, এক ভদ্রমহিলা বিএলও, তিনি বলছেন আমার দরকার নেই আমার এই চাকরির। আপনি এক ভদ্রমহিলা বলছেন আপনি আমার কাজের চাপ কমিয়ে দিন, আমি এই চাকরি করতে চাইছি না। এবার একটা মানুষ যার একটা নির্দিষ্ট ইনকাম রয়েছে, তার যখন সারা দিনটা চলে যাচ্ছে, তার যখন সাংসারিক চাপটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি বাঙালি এবং ভারতীয় সমস্ত প্রেক্ষিতেই আমরা যারা পারিবারিকতার বিষয়টা বুঝি, সেই পারিবারিকতার কনটেক্সটেও কিন্তু একটা বড় প্রেশার হচ্ছে। এটা আর কিচ্ছু করতে হবে না, তোমরা ক্যামেরা নিয়ে গিয়ে যেমন করে ওই উত্তরবঙ্গের একজন প্রথম যখন সুইসাইড করতে গিয়ে বেঁচে গেলেন তার ভিডিওটা শুনিয়েছো, যেমনভাবে কেরলের ভিডিওগুলো তোমরা দেখাতে পারবে, তেমনভাবেই রাজস্থানেরটাও তোমরা দেখিয়ে দিলে। বাকিগুলো ভোটের দিনের জন্য একটু ছেড়ে দিই, যে কোন কথা কিভাবে বললে সেটা মানুষের কাছে কিভাবে লাগে, আমরা 26 মে মাসের জন্য এগুলো তুলে রাখছি। 1 2 নম্বর, আমার খুব দৃপ্ত কণ্ঠে একটা বক্তব্য, 326 নম্বর ধারায় আমাদের বলা আছে যে আমরা ভারতীয় নাগরিকরা 18 বছর বয়স হলে ভোট দিতে পারবো, এবং সেই 326 নম্বর ধারা বলে আমরা কি দেখতে পাচ্ছি যে না, আমাদের এখানকার জাহাজ প্রতিমন্ত্রী নিযুক্ত হয়েছেন, আমাদের মুখ্যমন্ত্রী পর্যন্ত হয়েছেন, এবং এমনকি আমাদের ডায়মন্ড হারবারে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিযুক্ত হয়েছেন। আবার
আমার প্রধানমন্ত্রীও হয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কার বলেছেন যে যারা ভোট দিয়ে নাগরিকতার মাধ্যমে মানে আজকে এই সরকার গঠন করেছে, তাহলে সেই সরকারটা অবৈধ। কারণ আপনি 2002-এ যখন এসআইআর করছেন তখন 2001-কে আপনি একটা স্ট্যান্ড পয়েন্ট রেখেছিলেন। 2002-এর পরে 2009-এ ডিলিমিটেশন হয়েছে, সেটা নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বলেছে। ডিলিমিটেশনের পরে এত বছর ধরে এত খরচা করে, এত বিএলও, এত ফর্ম 6, এত ফর্ম 8 দিয়ে আপনি একটা পুরো প্রসেস করলেন, সেটাও তো ভারতের নাগরিকের টাকা। এখানে যেমন উকিল নিয়ে বলা হয় যে নাগরিকের টাকা এভাবে নয় ছয় করা হচ্ছে। তাহলে এই যে 20 বছরের বেশি সময় ধরে এত নাগরিকের টাকা খরচা করলাম, তারপর আবার ডিমনিটাইজেশন করলাম, 2000 টাকার নোট খুঁজে পাওয়া যাচ্ছে না আজকাল, তাহলে আমায় বলো সেই গভর্নমেন্ট এক্সচেকারটা কিভাবে আমরা তার জাস্টিফিকেশন করব? আমরা এর উত্তর নিশ্চয়ই বিজেপি দেবে, বিজেপির উত্তরও আমরা শুনবো, কিন্তু সময় হয়ে গিয়েছে একটা বিরতির পর ফিরে আসছি এই আলোচনায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। একদিকে যেমন বাংলায় ভোটের আগে তড়িঘড়ি এসআইআর চাপিয়ে দেওয়ার অভিযোগ, অন্যদিকে বাংলা বললে বাংলাদেশি তকমা। বিজেপি এই সাঁড়াশি আক্রমণ চালাচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। গতকালই একটা ভিডিও সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে বিজেপি শাসিত ওড়িশায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। এক্স হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে এটা বিজেপির বাংলা বিরোধী ও বাঙালি বিরোধী মানসিকতার পরিচয়। ওড়িশায় কাজ করতে গিয়ে আতঙ্কে পরিযায়ী শ্রমিকরা। মেদিনীপুর, মুর্শিদাবাদ থেকে সে রাজ্যে কাজ করতে যাওয়া প্রায় 10 জন শ্রমিককে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এর জন্য সুরাহা চেয়েছেন তারা। আমাদেরকে বাংলাদেশি সন্দেহ করে আমাদেরকে কালকে রাত্রিতে গিয়ে তুলে এসছে 2 গাড়ি পুলিশ দিয়ে। তো আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করছি আমাদেরকে যাতে সুস্থভাবে আমাদেরকে এখান দিয়ে ছাড়িয়ে নিয়ে যেতে পারে। আমরা পশ্চিমবাংলার পূর্ব মেদিনীপুর, আমার বাড়ি থানা পাঁশকুড়া, জেলা পূর্ব মেদিনীপুর, আর এই ভাইদের মুর্শিদাবাদ জেলা, এনাদের বাড়ি। খবর সামনে আসার পরেই বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছে তৃণমূল। বাংলা বলাতেই কি এই হয়রানি করা হচ্ছে? কেন এ ধরনের অমানবিক আচরণ? সোশ্যাল মাধ্যমে প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল। থেকে বড় কথা, তারা যে কোনো লোকের উপর অত্যাচার করছে, ভারতবাসীর উপর অত্যাচার করছে। কে অধিকার দিয়েছে? বিজেপি সরকার এসছে বলে বিজেপির কিছু গুন্ডা তারা বাংলা ভাষায় কথা বললেই তাদের উপর আক্রমণ করছে। উড়িষ্যা সরকার কি করছে? চোখে ঠুলি এঁটে বসে আছে। এ হচ্ছে বিজেপির অপশাসনের প্রকাশ। সমস্ত ডাবল ইঞ্জিন সরকারের যে রাজ্যগুলি, সেখানে ক্রমশ প্রকাশ্যে আসছে, দেখা যাচ্ছে। আর বাংলা এই নির্যাতন, এই অপমান মেনে নেবে না। তারা বিজেপিকে প্রথমত বাংলা থেকে শেষ করে দেবে, তারপরে যাবে দিল্লি থেকে বিজেপিকে সরানোর কাজে। বাংলাদেশ থেকে এসে মুর্শিদাবাদ হয়ে ওখানে গিয়েছে কিনা সেটা দেখার দরকার আছে। আর সারা দেশে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বিষয়ে খোঁজ খবর চলছে। অতএব স্বাভাবিকভাবেই সেখানে জিজ্ঞাসাবাদ হতে হবে। প্রাথমিক যে অনুমান তার থেকে হয়তো এটা হয়েছে। কি বৈধ নদীতে হচ্ছে ওই তো বস্তা বস্তায় আধার কার্ড পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে বৈধ নদী। বৈধ নথি বস্তা বস্তা আধার কার্ড পাওয়া যাচ্ছে, আপনারাই টিভিতে দেখাচ্ছেন। সেই কারণে কোনটা বৈধ কোনটা অবৈধ সেটা তো তদন্ত করে দেখার বিষয় আছে। অতএব সেই কারণের জন্য এমন কোনো ফাঁসি দিয়ে দেয়নি। অতএব দরকার মতো আটক হবে, যদি দরকার মতো খোঁজ খবর নেবে, ঠিকঠাক যদি হয় অবশ্যই ছাড়া পাবে, সসম্মানে কাজ করবে। আর যদি ঠিকঠাক না হয় তাহলে যেটা হওয়ার সেটা হবে। এসআইআর নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে যখন আতঙ্ক সৃষ্টির অভিযোগ, তখন পরিযায়ী শ্রমিকদের আটকে রাখার ঘটনা নতুন করে বিতর্ক তৈরি করেছে। এর আগে পশ্চিমবঙ্গের বাসিন্দাকে বাংলাদেশে পাঠানোরও ঘটনা ঘটেছে। তাই উদ্বেগ বাড়ছে ভিন রাজ্যে কাজ করা বাঙালিদের একাংশের মধ্যে। কলকাতা টিভি। আমি আসবো শামীম আহমেদের কাছে, বিশিষ্ট আইনজীবী। আপনি একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি, ফলে সেই জায়গা থেকে আইনের প্রশ্নের বাদ দিয়ে আমি বলছি, এই যে ভিন রাজ্যে কাজ করা বাঙালি পরিযায়ী শ্রমিকরা, তারা যে বারংবার অভিযোগ করছেন যে সেখানে বাংলা ভাষায় কথা বলে তারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছেন, এ নিয়ে আপনার কি মূল্যায়ন? এ বিষয়ে রাজ্য সরকারের পদক্ষেপ বা অবস্থান এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে সেই রাজ্যের যে মানসিকতা, তাকেই বা আপনি কিভাবে দেখেন? দেখুন, এটা আমি দীর্ঘদিন ধরে বলে আসছি
যে ভারতবর্ষে আরএসএস নামক যে সংগঠনটি আছে, এই সংগঠনটি যারা সংবিধানকে মেনে নেয়নি, দেশের সংবিধানকে মানতে চায়নি, দেশের স্বাধীনতায় যাদের কোনো কন্ট্রিবিউশন ছিল না, তারা বিভিন্ন রাজ্যে যে ছোট ছোট দলগুলো ক্ষমতায় আছে তাদেরকে এবং বিজেপিকে ব্যবহার করে এই ধরনের বিভেদগুলো তৈরি করার চেষ্টা করছে। এবং এই যে ভারতবর্ষের সংবিধানে যে বহুত্ববাদের থেকে আমরা মেনে নিয়েছি, এটাকে তারা অস্বীকার করছে এবং এই কনফ্লিক্টগুলো তৈরি করা হচ্ছে। এবং এই যে এসআইআর কেন্দ্রিক যে বিতর্ক হচ্ছে, একটু দেখুন এসআইআর এ যে 11খানা ডকুমেন্টের তালিকা আছে, শুধুমাত্র পাট্টা এবং বার্থ সার্টিফিকেট, এই দুটি ডকুমেন্ট বাদ দিয়ে বাদবাকি যত ডকুমেন্টস আছে, হয় তাকে অনেক শিক্ষিত হতে হবে আর না হলে বিত্তশালী হতে হবে, পাসপোর্ট থাকবে এরকম। ফলে যারা সমাজে যারা গরিব এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ, যারা বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছে, এই রাজ্যে কাজ না পেয়ে, তাদের কাছে না বার্থ সার্টিফিকেট থাকবে, আমার কাছেও নেই, পাট্টা সকলে পায় না। ফলে এই একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেখানে আতঙ্ক তৈরি করা যায়। আর একই সঙ্গে এসআইআর নোটিফিকেশনের মধ্যে একথাও উল্লেখ করা হচ্ছে, যদি কারোর নাগরিকত্ব নিয়ে সন্দেহ আসে তাহলে কম্পিটেন্ট অথরিটির কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমি আপনাকে থামাচ্ছি, একটা প্রশ্ন আপনার কাছে একটা প্রশ্ন। আজকে কেরল সরকারে রয়েছে বামেরা, সেই কেরল সরকারে একই রকম ভাবে বিএলওর ওপর প্রবল চাপ দেওয়া হচ্ছে। মানসিক অবসাদে কেরলের কান্নুরে একজনের মৃত্যু হয়েছে এবং সেই নিয়ে কংগ্রেস কেরলের বাম সরকারের বিরুদ্ধে তারা সেখানে র্যালি করেছে। কিভাবে দেখছেন? তার মানে সেই একই রকম ভাবে সেই বিএলওর ওপর সেই সিপিএম একই রকম ভাবে সেই সরকারে অত্যাচার করছে। আমি স্পষ্ট ভাষায় বলছি, একমাত্র কেরল যারা সামগ্রিকভাবে সিদ্ধান্ত নিতে পেরেছে যে এসআইআর এর বিরোধিতা আমরা করছি, আর এবং তারা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জের দিকেও গেছে। পাশাপাশি যেটা শুরুতেই বলেছি আমি, যে বিএলও যারা আছে, যারা অপেক্ষাকৃত কম শক্তিশালী, তাদের উপর নিপীড়ন তো হচ্ছে, এই ব্যাপারে তো কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। ইলেকশন কমিশন তারা পরিচালনা করছে এবং এই নিপীড়ন নামই নিয়ে আসা হয়েছে। একটা অল্প সময়ের মধ্যে এত বড় অংশের কাজ, যেখানে ছুটি আমার পাওনা, ছুটি আমার ফান্ডামেন্টাল টু মাই লাইফ, যেখানে একটা নির্দিষ্ট সময় আপনি যে কথা বলছেন শামীম, আপনি যে কথা বলছেন কেরল সরকারের পক্ষ থেকে, আপনি যে বললেন যে একটা বিপুল চাপ দেওয়া হচ্ছে, এখানে কেরল সরকারের পক্ষ থেকে যে বিবৃতি পাচ্ছি আমরা, সেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও যেটা বলা হচ্ছে, জেলা প্রশাসন বিবৃতি দিয়ে জানিয়েছে যে ওই ব্যক্তি। আপনি ভুল বলছেন, আপনি ভুল বলছেন। কি কোনটা বলেছি এখন অবধি তো বলিনি। যেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেরলের জেলা প্রশাসনের থেকে বলা হয়েছে, আনিস জর্জ বলে যে ব্যক্তি আত্মহত্যা করেছেন তাকে 1065টা গণনার ফর্ম দেওয়া হয়েছিল এবং তার মাত্র 22% কাজ বাকি ছিল। তিনি মাত্র 50টা ফর্ম বিতরণ করা বাকি ছিল। তার মানে তার এই এখনো তো টাইম রয়েছে 4 ডিসেম্বর পর্যন্ত। তার মানে এমন কিছু চাপ নয় যে কারণে তাকে সুইসাইড করতে হবে, একথা বলছে কেরলে বিএলও যার আন্ডারে কাজ করছে সেই জেলা প্রশাসন। কি বলবেন? সেইখানকার কি প্রেক্ষিতে তিনি এই কথা বলছেন, আমাকে এইখানে বসে এই সিদ্ধান্ত নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। বেশ, কিন্তু আমি সার্বিকভাবে যে কথা বলতে পারি, বুঝতে পারলাম আপনার পক্ষে বলা সম্ভব না। আসবো কংগ্রেসের কাছে। এই ইস্যুতে কংগ্রেস বলছে যে কেরলের সরকার ঠিক একই রকম ভাবে চাপ দিচ্ছে যে কারণে আনিস জর্জ নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। কংগ্রেসের প্রতিক্রিয়া? তোমাকে একেবারে শুরুতে একটু স্মরণ করিয়ে দিই। আমার প্রথম স্পেলে যখন বলছিলাম, আমি একটা কথা বলছিলাম, বিএলওরা সাধারণভাবে রাজ্য সরকারের কর্মচারী এবং কেন্দ্রীয় ডিরেক্টিভসের আন্ডারে যেহেতু ইসিআই, এই যে এটা একটা কোয়ালিশন হতে পারতো, কিন্তু এটা কোয়ালিশনের জায়গায় এটা কোয়ালিশন হয়ে গেছে। ইনফ্যাক্ট এখানে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, এখানে কোনো সন্দেহ নেই। আমি তোমাকে একটা পরিষ্কার কথা বলি, আমি বারবার যেটা বলতে চাইছি, আমরা কেরালার ক্ষেত্রে হোক বা রাজ্যের ক্ষেত্রে হোক বা অন্য রাজ্যের ক্ষেত্রে হোক, কে সরকারে আছে থেকেও বড় প্রশ্ন হচ্ছে এই ফর্মুলেশনের ক্ষেত্রে রাজ্য সরকার যখন কর্মচারী দিচ্ছেন, প্রত্যেকটা ক্ষেত্রে তাদের অধিকার আছে ইসিআইয়ের সাথে বসে এই সেটেলমেন্টটা করা, যে ডিউরেশনটা কি হবে। তার কারণ আমি তোমাকে বলি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তোমাকে বলি, বিএলএ যে ট্রেনিংটা, অর্থাৎ প্যারালাল যে ট্রেনিংটা, তার ইনভলভমেন্ট আমার ছিল এবং আমাদের ক্ষেত্রে, আমার দলের ক্ষেত্রে। ইনফ্যাক্ট আমরা যে রেজলিউশনসগুলো করেছি, আমি খুব ভালোভাবে তোমাকে বলতে পারি যে এখানে যে প্যারামিটারে কাজটা করা,
প্র্যাকটিক্যালি করতে গেলে যে লেন্দি টাইমের দরকার সেই টাইমের একটা ব্যাপক অভাব, এবং সেক্ষেত্রে রাশ যে ব্যাপারটা আছে তাতে বিভ্রান্ত হচ্ছেন সাধারণভাবে এরা, এবং এদের নিজস্ব কাজের বাইরে এরা একটা নির্দিষ্ট স্কেলে কাজ করতে অভ্যস্ত। সেখানে দাঁড়িয়ে এরা যেভাবে কাজগুলো করছেন এবং 1 মাসের মধ্যে এটা প্রায় অসম্ভব। আমি যার জন্য তোমাকে এই কথাটা বললাম যে আমরা সরাসরি এটা ইলেকশন কমিশনকে জানিয়েছি, যদিও মানেননি। সেক্ষেত্রে কেরালার ক্ষেত্রে আমরা ওখানে প্রতিবাদটা করেছি এই কারণে যে ইনফ্রাস্ট্রাকচারে কাজটা হওয়া দরকার, এটা রাজ্যের ক্ষেত্রেও সত্য, আমাদের ক্ষেত্রেও সত্য, সেই ইনফ্রাস্ট্রাকচারে রাজ্য সরকার প্রতিবাদ করছেন এখানে, ওখানে ওরা বলছেন ওখানে অ্যাপ্লাই করতে দেবো না, ইনফ্যাক্ট এসআইআর-কে অ্যাপ্লাই করতে দেবো না। কিন্তু একটা জিনিস আমি বলেনি, একটা জায়গাতে একদম পারফেক্ট, একটা জায়গাতে তোমাকে বুঝতে হবে যে আজকে যে ক্রাইসিসটা তৈরি হলো, ক্রাইসিসটা কিন্তু বেসিক্যালি টাইম ম্যানেজমেন্ট ফ্যাক্টর, এবং সেটাই থাকলো। আমি আসবো বিজেপির মুখপাত্রের কাছে। আমরা একটু আগেই দেখালাম ওড়িশার যে প্রতিবেদন, সেখানে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিক বাংলায় কথা বলেছে, ব্যাস। এর আগেও বহু জায়গায় আমরা দেখেছি, এবার সেই তালিকায় সর্বশেষ সংযোজন ওড়িশা। কি বলবেন? বারংবার এগুলো হচ্ছে, এসআইআর এর ক্ষেত্রেও একই রকম বিষয়, এবং ওখানে গিয়েও মানে তথ্য পেশ করলেও তাদেরকে দেশের নাগরিক বলে মানা হচ্ছে না। দেখো, উড়িষ্যায় এক্স্যাক্টলি কি হয়েছে আমার পক্ষে বলা মুশকিল, কারণ আমি এখন দেখলাম। তবে রাহুলদার কমেন্ট তোমরা নিয়েছো, রাহুল সিনহা, এবং মাননীয় রাহুলদা যেভাবে বলেছে আমি একই কথা বলবো যে আজকে কিছু বর্ডারে বোধহয় হাজারের অধিক বাংলাদেশি বসে আছে, যে তারা ছিল 2-3 বার তাদের ভোট দেওয়া হয়ে গেছে, এখন তারা বাংলাদেশে ফেরত যাবে। তারা যে এলো কী করে এবং থাকলো কী করে সেটা একটা বড় প্রশ্ন। এবার তারা ফেরত যাবে, প্রত্যেকেই বাংলা ভাষায় কথা বলে। তো এবার ন্যাচারালি অন্য স্টেটে যদি মনে হয় থাকে, আমি নট জাস্টিফাই, আমি জানি না ওখানে কী হয়েছে, কিন্তু যদি কেউ যদি ওরকম মনে হয় যে এরা ওপারের লোক হতে পারে, একটা তো ভেরিফিকেশন হবেই। এইটাই তো সময় চলছে, তো এই জিনিসটা ভেরিফিকেশন তো হবে। কিন্তু আমি একটু আমাদের যে মূল ডিসকাশন আছে সেটাতে একটু আসি। তৃণমূলের মুখপাত্রকে অন্তত বলার মধ্যে 4 বার বলতে হলো আমরা একটা রাজনৈতিক দল, মানে বুঝে নাও যে আমরা গুন্ডা পার্টি নই, গুন্ডা ক্লাব নই, আমরা রাজনৈতিক দল, 3 বার 4 বার বলতে হলো। তো সেই রাজনৈতিক দলের প্রতিনিধির কথার আমাকে কয়েকটা পরিপ্রেক্ষিতে আমাকে কয়েকটা উত্তর দিতে হবে। যে কী সব লিখেছে যে প্যাথোলজিক্যাল হেট্রেড, আমি যদি বলি এন্টায়ার দলটা প্যাথোলজিক্যাল লায়ার। তারা প্রথমে শুরু করলো, মুখ্যমন্ত্রী স্টেজে বসে আছেন মুখ্য সচিবকে সঙ্গে নিয়ে, বললেন কেন বিএলওরা চলে গেছে, আমাকে কেন জানায়নি। আরে শি ইজ আ কনস্টিটিউশনাল হেড, একটা রাজ্যের কনস্টিটিউশনাল হেড বিএলওকে থ্রেটেন করছে, সেই প্রথম শুরু হলো। এবং তারপরে অভিষেক ব্যানার্জির বারবার ম্যান মার্কিং করো, এতটা সময় নিচ্ছে কেন, তারপরে এরা এখানে এসে বলে গেল যে না আমরা তো বলিনি এসআইআর অসুবিধা নেই, এসআইআর কার হাত ধরে হচ্ছে সেটা অসুবিধা। আমি আবার কংগ্রেসের দিকে তাকলাম, হাত কি তাহলে আপনাদের না, হাত হচ্ছে ইসিআই, মানে ইসিআইয়ের হাত, ইলেকশন কমিশন ছাড়া এসআইআর করবে কে? কিন্তু তারপরে আবার তৃণমূলের নতুন আমি জাস্ট একটা লাস্ট জিনিস যে বারবার বলা হচ্ছে, যেটা চন্দনদাও বললেন, যে সত্যি বিএলওরা স্যান্ডউইচ এই ইলেকশন কমিশন, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের মধ্যখানে। কিন্তু একটা জিনিস তোমরা বারবার নোটিস করবে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই প্রথম প্রেস কনফারেন্স থেকে আরম্ভ করে বারবার বিএলওর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে, এবং বিএলওর সঙ্গে আজকে অবধি আপডেট হচ্ছে যে ওদের ওই ডেটা যেটা ডিজিটাইজেশন করবে, সেখানে ওই অ্যাপে এডিট অপশন করেছে। সেটা বিজেপি বলেছে নয়, তৃণমূল বলেছে নয়, সিপিএম বলেছে নয়, কংগ্রেস বলেছে নয়, বিএলওদের অ্যাপিলে। তার মানে ইলেকশন কমিশন ইজ রেসপন্ডিং টু দেম। এটা কিন্তু দুজনে মিলে একটা কাজ হচ্ছে। তো এখানে কিসের এত প্রেশার ক্রিয়েট করছে কিন্তু যারা রাজ্যে শাসন চালাচ্ছে। মানে না, আপনাদের শাসিত রাজস্থানে বিজেপি প্রেসার ক্রিয়েট করছে, একজন মারা গেছে, একজন মারা গেছে, আর এখানে তো কজন নাকি 28 জন লাফিয়ে ঝাঁপিয়ে সুইসাইড করে ফেলছে। বিএলও মারা গেছে ওখানে, এখানে বিএলও 3 জন মারা গেছে। কি হয়েছে তো আমি জানি না, রাজস্থানে কি হয়েছে তো আমি জানি না। পুলিশ যেটা বলছে আমি সেটা বলবো। আমাদের বিজেপির তরফ থেকে তো আমার মনে হয়নি রাজস্থানে কোনো কমেন্ট এসেছে বলে যে তারা আমরা তো প্রশাসনের বক্তব্যটা নিচ্ছি। আমি এই প্রশাসনের বক্তব্য, ওই প্রশাসন কিন্তু বলেনি। না দেখো, সারা ভারত ঘুরে আসার পরে যখন 50 বার এখানে পরিযায়ী শ্রমিকের মতন আসার পরেও যখন দিল্লির নেতারা বাংলার বিজেপির হয়ে আপকি বার 200 পার করতে পারে না, যে রাজনৈতিক দলটার কাছে হেরে যায় বারবার, তার নাম তৃণমূল কংগ্রেস। এটা বারবার মনে করতে হবে। এবার সেইখানে রাজনৈতিক দলকে কি আমি অন্য কিছু বলবো নাকি? মুশকিল হচ্ছে না, আমি ভারতীয় জঞ্জাল পার্টি তো বলবো না,
আমি অবশ্যই তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল বলবো। আমার বক্তব্য খুব পরিষ্কার যে সব কথার সব অভিযোগের উত্তর যদি আমাকে দিতে হয় তাহলে মুশকিল হচ্ছে যে যে কোনো কিছু রাস্তায় কেউ একটা কিছু করে গেল তারও বিষয় আমায় বলতে হবে, সব কিছুর উত্তর দেওয়ার প্রয়োজন হয় না সব সময়, মানুষ বাকিটা বুঝে নেবে। আমাদের কিছু নির্দিষ্ট জায়গা ছিল যে কে কিভাবে ভয় দেখাচ্ছে, আমরা উদাহরণ সহযোগে তুলে ধরেছি। আর এই যে কোথা থেকে উড়ে এসে বা কোথা থেকে লাফিয়ে মারা যাচ্ছে এই ধরনের কথা একটা সর্ববৃহৎ দলের একজন মুখপাত্র যখন বলেন তখন সেই দলের রাজনৈতিক যে অভিপ্সা এবং রাজনৈতিক যে দূরদর্শিতা সেটা আপকিবার 200 পারের থেকে 70-এ নেমে আসে, সেটা প্রমাণ করে দেয়। আমাদের যে জায়গাটা মাথায় রাখতে হবে যে 80,000 বুথে বিএলও দিতে পারছে না, 80,000 বুথে বিএলও দিতে পারছে না, মুখপাত্রদেরও বিএলএর কাজ করতে হচ্ছে। এবং তারপরে ইলেকশন কমিশন এমন একটা ভূমিকা নিচ্ছে ইলেকশন কমিশন যে বলে দিচ্ছে অন্য অঞ্চলের মানুষ হলেও সেখানে বিএলও হওয়া যাবে, বিএলএ হওয়া যাবে, বিএলএ 2 হওয়া যাবে। কিন্তু এই বিজেপি দাবি করেছিল, বিজেপির পরিপ্রেক্ষিতে এটা করা হয়েছে, বিজেপির যে দাবি দেওয়া হয়েছিল তার ভিত্তিতে এটা করা হয়েছে। আবার বিজেপি যখন পশ্চিমবঙ্গে আমরা ওই অন্য জায়গা থেকে আমাদের যে এজেন্ট দিতে চেয়েছিলাম সেই এজেন্ট দেওয়ার বিরোধিতা করেছিল, সেটাও নোটেড আছে, সেটাও লেখা আছে, সেটাও ডিজিটালি প্রুফ করা যাবে। আমাদের জায়গা এখানেই যে আমরা মানুষের সঙ্গে থাকার জন্য যে ধরনের সহযোগিতা দরকার আমরা সেটা করছি। আর যারা নকল করে বারবার প্রমাণ করার চেষ্টা করছে তারা কত বড় দল, সেই নকলের রাজনীতি তারা বিজেপির উত্তর শুনুন। এই ধরনের একটা অবান্তর কথা কে কাকে নকল করছে আমার তো বলার কোনো প্রয়োজনে আমি ঢুকছি না সের মধ্যে। কিন্তু তুমি যদি এটা আমার ইনফ্যাক্ট উত্তর দেবার দরকার, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যাও, সেখানে তুমি দেখবে ম্যাক্সিমাম বিএলএ কাদের নাম আছে, ম্যাক্সিমাম বিএলএ লিস্ট। অফকোর্স তৃণমূল সরকারে আছে, তাদের তো কত 106% না কত ভগবান জানে কত, কিন্তু আমাদের বিএলএ কিন্তু সেকেন্ড হাইয়েস্ট, মানে সরকার দলের পরে। তো সেখানে এই কথাগুলো অবান্তর না যে আমাদের বিএলএ নেই সেই জন্য অন্য লোকের এক্সারসাইজ শুনতে হচ্ছে। আর বাকি যেগুলো বললো যে কবে 77 থেকে পড়িনি, আমরা 3 থেকে 77-এ উঠেছিলাম, একটু ফ্যাক্টসের পার্সপেক্টিভটা একটু ক্লিয়ার রাখা দরকার। হ্যাঁ, ভালো লাগে বলতে এই কথাগুলো। আর ভবিষ্যতে কি হবে সেটা কিন্তু অনেক পরের কথা। এসআইআর, আবারও আমি বলছি, কনস্টিটিউশনাল প্রসিজিয়ার যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করছে, সেখানে আবারও আমি বলছি 4টে ডি ধরনের লোকজন বাদ যাবে, হয়তো বাদ চলে গেছে এতক্ষণে, যে ডেড ভোটার, ডুপ্লিকেট ভোটার, ডোমিসাইল ইন কোয়েশ্চেন যার এবং ভুল ডকুমেন্টেশন আছে যাদের। তো সেইখানে এই 4জন ক্যাটাগরি ছাড়া আমার তো মনে হয় না কাউর কোনো টেনশন হবার দরকার আছে বলে। আর এও আমি বলছি, যদি কোনো কারণে এখানে যদি নাম না থাকে, তাহলেও তার যদি এই 4টে এই 4টে ক্যাটাগরি যদি না পড়ে, প্রপার ডকুমেন্টেশন দিয়ে 13টা ডকুমেন্ট আছে সাপোর্ট করে 16ই ফেব্রুয়ারির পর নতুন করে আবার নাম তুলবে ইলেকশন কমিশনের লিস্টে। এখানে তো এত প্যানিক ক্রিয়েট করে, ম্যান মার্কিং করো, একে ধরো, তাকে করো, এটা কি? বারুইপুর পুরসভায় আপনাদের স্টেট কমিটির একজন নেত্রী, তার 2টো এপিক পাওয়া গিয়েছে, একটা বাদ যাবে, হতে পারে, আমি জানি না কেন, এটা কোন নেত্রীর কথা বলছো, একটা অটোমেটিক্যালি বাদ যাবে। তাকে চুজ করতে হতে পারে, হয়তো বিয়ের আগে ছিল, কি হয়তো সে বাড়ি বদল করেছে, প্রথমটাও রেখে দিয়েছে, ডিলিট করা, আমি জানি না কি হয়েছে, আমি জানি না তুমি কংগ্রেসের কাছে আসবো, একটা ইমিডিয়েটলি ডিলিট হয়ে যাবে। কংগ্রেসের কাছে আসবো। যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে এসআইআর নিয়ে একটা বিষয়, যে মানুষের কাছে ফর্মগুলো অ্যাটলিস্ট পৌঁছে দিয়েছে নির্বাচন কমিশন এই বিএলওদের মাধ্যমে, এবং তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের দাবি 28 জনের মৃত্যু। আপনার কি মনে হয় যে এই যে 28 জনের মৃত্যুর কথা বারংবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলে দেওয়া হচ্ছে, তার মধ্যে কয়েকজন বিএলও রয়েছে, আমাদের রাজ্যে 3 জন বিএলও, এই এসআইআর কে কেন্দ্র করে এই যে এতজনের মৃত্যু হলো, সেই মৃত্যুর বিষয়টা কি আগামী দিনে রাজনৈতিকভাবে ইস্যু হয়ে উঠতে পারে এই প্রধান বিরোধী এবং শাসক দলের মধ্যে? দেখো, একটা কথা একেবারে শুরুতে স্বীকার করে নিই, যে শতরূপা বারবার বলছিল আমি তো ইসিআইয়ের প্রতিনিধি নন, আমরাও ওকে জানি বিজেপির প্রতিনিধি, ইসিআইয়ের প্রতিনিধি হিসেবে আমরা ওকে গণ্যও করছি না, ইনফ্যাক্ট বলবেন। কিন্তু ঘটনাচক্রে যখন দেখা যায়, মনে রাখতে হবে ডেমোক্রেসি ইজ আ পলিটিক্যাল সিস্টেম, এটাকে অস্বীকার করতে পারবে না। পলিটিক্যাল সিস্টেম যখন হয়, পলিটিক্যাল নেতৃবৃন্দ বা পলিটিক্যাল পার্টির ভূমিকাটা কিন্তু মারাত্মক। আমাকে একটা জিনিস বুঝতে হবে, যদি কোনো মানুষ ভয়ার্থ হয়, আমি তোমাকে আরেকটা কথা বলি, ইজ আ কাইন্ড অফ সাইকোলজি। অনেকের কাছে পেপার আছে, কিন্তু তারা মনে করছে বোধহয় আমাকে চেস করতে আসছে, মানে ইটস আ কাইন্ড অফ একটা সাইকোলজিক্যাল একটা ক্লিক তৈরি হয়ে গেছে। আমার যেটা বিশেষভাবে বলার সেটা হলো যে যদি আমি কাউকে বলি যে বিহারের 53 জন বিএলও জেলে,
আমি যদি বলি এই নির্বাচনের আগে থেকে জেনে যাই 1,20,00,000 ভোটার ওপার বাংলা থেকে এসছে, তারা চলে যাবে, এই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু একটা ফিয়ার সাইকোসিস যারা অরিজিনালি এখানকার, আমাকে জাস্টিফাই করতে হবে, যারা ওপেন মেসেজ করছেন ওড়িশায় দাঁড়িয়ে বন্ধ ঘরে, মমতা দেবী আমাকে উদ্ধার করুন, আমি বলছি মুখ্যমন্ত্রীকে বলছেন উদ্ধার করুন, আমি শেষ করিনি, মুখ্যমন্ত্রীকে বলছেন উদ্ধার করুন। আমার প্রশ্নটা হচ্ছে তারা আমার মনে হয় এত সাহস পাবেন না, যদি তারা ভিনদেশি হন তারা এত সাহস পাবেন না মুখ্যমন্ত্রীকে বা প্রধানমন্ত্রীকে বলবেন আমাকে উদ্ধার করুন, আমাকে এখানে বন্দি অবস্থায় রাখা হয়েছে। আই মিন টু সে আমরা ইসিআই এর প্রতিনিধি কেউ নই, আমরা পলিটিক্যাল পার্টির প্রতিনিধি, বাট উই হ্যাভ ইকুয়াল রেসপন্সিবিলিটি, যেখানে পিসফুল একটা সেট আপ হবে, এসআইআর কিন্তু তা করতে দিচ্ছে না। বিজেপির কাছে প্রশ্ন, এই যে 1,20,00,000 লোক চলে যাবে, এই তথ্যটা কোত্থেকে পাচ্ছেন? তোমার মনে আছে 2005 সালে এই একটা ছোট রিল এখন বোধহয় মানে এত রাউন্ড করেছে, সবার কানে চলে গেছে। মুখ্যমন্ত্রী তখন মুখ্যমন্ত্রী ছিলেন না, পার্লামেন্টে ছিলেন, এবং সেই উনিই বলেছিলেন 1 কোটি লোক আছে, এবং উনি গুচ্ছের কাগজ ছুঁড়ে এসেছিলেন স্পিকারের মুখে। এবার লজিক্যালি আমি অঙ্কে ভীষণ কাঁচা, কিন্তু তখন 2005 সালে যদি 1 কোটি হয়ে থাকে তাহলে তো এটা একটা নর্মাল একটা ক্যালকুলেশন, যে এখন 1 কোটি কত 20 লক্ষ 25 লক্ষ যাই বলে থাকুক, এটা একটা নর্মাল প্রসিজার। কিন্তু যেটা চন্দনদার সঙ্গে আমি ডিফার করছি, যদি একটা মানুষের কাগজ থাকে আছে তাহলে সে কেন প্রবলেম হবে? একজনকে মারা গেছে আমি দেখলাম, মানে তার বাড়ির লোকজন বলছে নামের বানান ভুল ছিল। অঙ্কুর কিছুদিন আগে আমরা এসআইআর ফর্ম ফিল আপ করেছি, এনিউমারেশন ফর্মটা ফিল আপ করেছি 2002 সালে। আমার নিজের বোনের ন্যাচারালি তখন মানে আনম্যারিড নাম, আমাদের মেয়ের নাম ছিল, ওর নামটা আপলোড করেছে, এবং এখানে তো এমন কিছু সাংঘাতিক হয়ে যাবার কিছু নেই। অনেকে ইনফ্যাক্ট তোমার মনে থাকবে, আমি জানি না তোমার কোন বয়সে এপিক কার্ড হয়েছে, প্রথম যখন এপিক কার্ড হয়েছিল অনেকের আমাদের নাম বানান ভুল ছিল, রাস্তার নাম ভুল ছিল, সেগুলো যথারীতি নেক্সট টাইম আমরা কারেকশন ফর্ম ফিল আপ করেছি, হয়ে গেছে। এখানে এত টেনশন করার, একেবারে ঝাঁপিয়ে পড়ে সুইসাইড করার বা সুইসাইডের প্ররোচনা দেবার কোনো তো লজিক খুঁজে পাচ্ছি না। এই কার্যত প্রশ্ন তুলে দিচ্ছে বিজেপি, এই টেনশনের প্রয়োজন। গুন্ডাদের দল নয়, রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের যে সবথেকে বড় চোর ছিল বলে বিজেপি যাকে নিয়েছে, সে যখন বিশেষ সেন্সাস নিজের তরফ থেকে করে 1,20,00,000 নাম বাদ দেয়, সে ভুলে যায় 2011 সালে একটা সেন্সাস হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যারা ব্যঙ্গ করছেন, ঠিক আছে, স্বাভাবিক, গণতন্ত্রে এই ধরনের কথা বলার অধিকার সবার থাকতে পারে, কিন্তু সঙ্গে ইনফরমেশনটা যে 2011 সালে একটা সেন্সাস হয়ে গিয়েছে, এবং সেই সেন্সাসের পরে আমি কিছুক্ষণ আগে বললাম 2009 সালে একটা আমাদের ডিলিমিটেশন হয়েছে, আবার 2011 সালে সেন্সাস হয়েছে, প্লাস 2024 সালে ভোট হয়েছে। তাহলে ফল্টি ইলেকটোরাল রোল নিয়ে ভোটার হয়েছে যদি শুভেন্দু অধিকারীর 1,20,00,000 ঠিক হয়। সেখানে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কার বলেছেন, আমি নিজে রেজিগনেশন দিতে রাজি আছি, সরকার বলুক যে এটা ফল্টি ইলেকটোরাল রোল, আমরা রেজিগনেশন করছি। আজকে দেখা যাচ্ছে মতুয়ারা যেখানে অনশন করছে এবং তারা প্রায় মৃতপ্রায় হয়ে যাচ্ছে, তখন সেই মতুয়াদের মসিহা যিনি হয়েছেন তিনি লন্ডনে ঘুরে বেড়াচ্ছেন। এই তো বিজেপির প্রকৃতি, এই তো বিজেপির মানুষের প্রতি দরদ, যারা চারিদিকে মতুয়াদের জন্য বিশেষ ক্যাম্পেইন করে ফেললো, বিশেষ ক্যাম্প করলো, আজকের দিনে যা সব থেকে বেশি ফাঁকা যাচ্ছে, তারা বিদেশে চলে যাচ্ছে, আর এখানে মতুয়ারা অনশনের পরে মারা যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই এসআইআর আতঙ্ক একদিকে, আর একদিকে মতুয়া ক্যাম্প, এই দুটোকে কেউ মেলাক, তাহলে প্রয়োজন বলবো 19 সালে হয়ে গেল, আজকে মতুয়া থাকবেই। বলবো ছোট একটা কথা সংক্ষেপে, না মতুয়াদের জন্য যে এত দরদ এতদিন ছিল না, যখন ওদের অ্যাকচুয়ালি সিটিজেনশিপ করে দেওয়া উচিত ছিল। সেজন্য আমি আবারও বলছি, ফল্টি ইলেকটোরাল রোল এখন নাচতে খুব ভালো লাগছে এই নিয়ে, কিন্তু কোথাও তো একটা কাট অফ করতে হবে। কিন্তু কোন জায়গায় এই যে মুহূর্তে আমি গিয়ে বলছি যে আমি নাগরিক নই, আমাকে নাগরিকত্ব দেওয়া হোক, তার মানে আমি নাগরিক নই, বিষয়টা তো তাই হচ্ছে। না সেটা তো হতেই হবে, যার জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট, তার মানে আমি প্রথমে নাগরিক নই এটা বললাম, আর এদিকে সেটা কেন্দ্রীয় সরকার অনুপ্রবেশ আলাদা, শরণার্থী আলাদা। আমরা বারবার এই কথা বলছি, প্রতিজন হিন্দু যারা নিজেদের অস্তিত্ব, নিজেদের ধর্ম এবং প্রপার্টির অস্তিত্ব রক্ষা করতে যারা এসেছে, তারা শরণার্থী, তারা সম্মানীয় সিটিজেন হবে। না, তারা সম্মানীয় শরণার্থী যারা, তারা সিটিজেন হবে।
আর তারা ভোট দিয়েছে সংবিধানের 326 নম্বর আর যারা বর্ডারে বসে আছে তারা বলছে আমরা কেউ নই, আমরা বাংলাদেশ ফেরত যাব, কিন্তু তিন এখানে ভোট দিয়েছি, সেইটাও তো অবৈধ। এবং এই অবৈধতা বৈধ করার জন্য বারবার হবে এই চর্চায়, কিন্তু আগামী 4 ডিসেম্বর অবধি সময় রয়েছে, যে সময়সীমার মধ্যে আমাদের সকলকে এই এসআইআর এর যে এনিউমারেশন ফর্ম সেই ইএফ আমাদের জমা দিতে হবে। আজকে সর্বশেষ রিপোর্ট বলছে 99% মানুষের কাছেই, ভোটারের কাছেই সেই ফর্ম পৌঁছে গিয়েছেন, তারা জমা দেবেন। তারপর 4 ডিসেম্বরের মধ্যে সব ফর্ম জমা পড়ার পর আমরা পরবর্তীকালে জানতে পারবো কত লক্ষ মানুষের নাম বাদ পড়লো এ রাজ্যের ভোটার তালিকা থেকে, যা জানাবে নির্বাচন কমিশন। তারপর হয়তো শুরু হবে আরেকটা চর্চা, যে বিষয়ের জন্য আমাদের আরেকটু সময় দিতেই হবে। আমাদের আজকের এই আলোচনায় উপস্থিত ছিলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়, শতরূপা, চন্দন ঘোষ চৌধুরী। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।